সাধারণ মানুষ মারা গেছেন, তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু সাধারণ মানুষ আহত অবস্থায় দিল্লির বিভিন্ন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এইরকম একটি মর্মান্তিক ঘটনা আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি লালকেল্লায় এই যে নাশকতামূলক কাজটি করেছে, ইতিমধ্যেই ভারত সরকারের বিভিন্ন তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি এবং এনআইএ আরও গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকগণ এই বিস্ফোরণের পিছনে কারা কারা আছে তাদেরকে চিহ্নিতকরণের জন্য অবিরাম প্রয়াস চলছে। আজকের আমার এই ভিডিওর শুরুতেই আগামীকাল কার্তিক পুজো, সেই কার্তিক পুজো উপলক্ষে সকল শাশ্বত সনাতন ধর্মের, বিশেষ করে হিন্দুদের গৈরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই গত কয়েকদিন আগে অর্থাৎ 7ই নভেম্বর এই যে এখানে একটি ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা 1875 সালে যে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছেন, সেই বন্দে মাতরম আজকের দিনে মানে 7 তারিখ পর্যন্ত, 7ই নভেম্বর পর্যন্ত 150 বছর পূর্ণ হল। এই 150 বছর পূর্ণ উপলক্ষে সারা ভারতবর্ষ ব্যাপী বন্দে মাতরমের সঙ্গীতের যে গরিমা, সেই বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন এবং আপামর ভারতবাসীর কাছে একটা এমন একটা বীজ মন্ত্র, যে বীজ মন্ত্র রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে। স্বাভাবিকভাবেই সেই 150 বছর পূর্ণ উপলক্ষে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী এবং ওনার মন্ত্রিসভার ক্যাবিনেটের যে সমস্ত মন্ত্রিমণ্ডলী তৎসহ বিভিন্ন রাজ্যের যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, এক কথায় ভারতীয় জনতা পার্টির কাছে বার্তা এসেছে যে ঋষি বঙ্কিমচন্দ্রের এই যে 150 বছর পূর্ণ হয়েছে, তাকে মর্যাদা দেওয়ার জন্যে সারা দেশব্যাপী একটি অনুষ্ঠানের মাধ্যমে তেরঙ্গা যাত্রা, ওই বন্দে মাতরম সঙ্গীতের পূর্ণ যে গানটা লেখা আছে, আমি যে প্রতিকৃতিটা এখানে টাঙিয়েছি, এখানে আমি এই গানটির পূর্ণ লেখা আমি এখানে তুলে ধরেছি।
আমরা গত 7ই নভেম্বর আমি নিজে পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলের অধীনে রায়গ্রাম ও কাইগ্রামে, রাউতগ্রাম ও কাইগ্রামে আমাদের সেই তিরঙ্গা যাত্রা হয়েছে এবং 150 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই 150 বছরের এই যে বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র এবং বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ঋষি বঙ্কিমচন্দ্রকে যেমন শ্রদ্ধা নিবেদন করেছি আমরা, তৎসহ বন্দে মাতরম সঙ্গীত আমরা নিজে গেয়েছি এবং ওই তিরঙ্গা যাত্রার মধ্যে কন্টিনিউ এই সঙ্গীতটি বাজানো হয়েছে। এই সঙ্গীতটি বাজানোর তাৎপর্য এটা যে আজকাল এই বন্দে মাতরম সঙ্গীত যদি কোনো শিক্ষিত বা যে কোনো রাজনৈতিক দলের নেতাদের কাছে প্রশ্ন করা হয় এবং এই সঙ্গীতটি সঙ্গীতের মাধ্যমে পুরো সঙ্গীতটি গাইতে অনেকেই পারেন না, তাই আমি চেষ্টা করেছি এই গানের লেখা আমি বেশ কিছু জেরক্স করেছি, করে মানুষকে দিয়েছি যাতে পুরো গানটা তারা মুখস্থ করতে পারে এবং নিজেদের মনোনিবেশ করতে পারে। এবং আমার বক্তব্যের মাধ্যমে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি প্রতিটি পরিবারের, বিশেষ করে যারা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে, দেশের সংবিধানকে মর্যাদা এবং রাষ্ট্রহিতের রাষ্ট্রগীত গাওয়ার কতটা প্রাসঙ্গিকতা আছে এটা আমি ওখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে রায়গ্রামে আমি তুলে ধরেছি। আপনারা অনেকেই জানেন না, জানার চেষ্টাও করেন না। এই সঙ্গীত রচনা করার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার কণ্ঠে এই সঙ্গীতটি গাওয়া হয়েছিল 1896 সালে। এখানে উল্লেখ করতে হয় যে ভারতের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে অর্থাৎ 1875 সালে এই সঙ্গীত রচনা করেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং পরবর্তীকালে এই সঙ্গীতটাকে পূর্ণ গানটি কণ্ঠ মিলিয়ে গেয়েছেন ঋষি অরবিন্দ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার সঙ্গে আরও অনেক বিশিষ্ট ব্যক্তি যারা কণ্ঠ মিলিয়েছিলেন এবং বিশেষ করে তৎকালীন সময় থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন গড়ে তোলার জন্যে তৎকালীন সময়ের বিপ্লবীরা এবং অনেক বরিষ্ঠ নেতৃত্ব, তার মধ্যে 1,74,328 জন বীর বিপ্লবী শহীদ হয়েছেন দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আর আমাদের এই বাংলায় আমার কাছে তথ্য আছে এবং অতীতেও আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে এবং সভার মাধ্যমে আমি নাম উল্লেখ করে এই পশ্চিমবাংলা অর্থাৎ বাংলা, তৎকালীন বাংলায় চট্টগ্রামের অনেক বীর বিপ্লবী, তাদের সংখ্যা প্রায় 43 জন ফাঁসির মঞ্চে তারা হাসতে হাসতে জীবন বলিদান দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। কিন্তু পরাধীন ভারতের এই যে 1,74,328 জন শহীদ হয়েছেন, এরই মধ্যে এই যে বাংলার যে 40-42 জন স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের
জীবন বলিদানের মাধ্যমে স্বাধীনতা এসেছে। কিন্তু স্বাধীনতা আসার পরেও 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে পাকিস্তানের জন্ম দিয়ে দেশের স্বাধীনতা প্রাপ্তিতে এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে সরকার গঠন হয়েছিল। কিন্তু এর মধ্যেও ছলনার আশ্রয় নেওয়া হয়েছে। এর আগের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের যে ইতিহাস, সেই ইতিহাস গোটা ভারতবর্ষের সমস্ত নাগরিককে জানতে দেওয়া হয় না, ইতিহাসে পড়ানো হয় না। আমি সংগ্রহ করে রেখে দিয়েছি আমার এই মঞ্চে। এখানে উল্লেখ রয়েছে 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামানে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন, উত্তোলন করেছিলেন আমাদের ভারতবর্ষের নয়নের মণি, বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোস। উনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উনি স্বীকৃতি পেয়েছিলেন। তার নিদর্শন তৎকালীন সময়ে যে টাকা ছাপা হতো, উনি যে কদিন প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেই সময় যে 10 টাকার নোট, সেই নোট আমার কাছে আছে। সেই 10 টাকার নোটে নেতাজি সুভাষচন্দ্রের ছবি দেওয়া আছে। তার পরবর্তীকালে অনেক ঘটনা ঘটে গেছে দেশ স্বাধীনতার পিছনে। মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহরু, শেখ আবদুল্লাহ এবং বামপন্থী নেতাদের মধ্যেও বেশ কিছুজন ওই স্বাধীনতাকে কলুষিত করে ভারত মাতাকে টুকরো করে স্বাধীনতা তো এলো, কিন্তু সেই স্বাধীনতা একটা জাতির হাত থেকে আরেকটা জাতির মুক্তি প্রাপ্তি এসেছিল। প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা এবং আমাদের প্রয়াত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকের বর্তমান কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে রয়েছে আমাদের প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহজি, রাজনাথ সিং, আমাদের ভারতরত্ন লালকৃষ্ণ আদবানিজি, প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি, এদের তত্ত্বাবধানে দীনদয়াল উপাধ্যায়, এই সমস্ত নেতৃত্বের মাধ্যমে একটা নতুন সূর্য উদয়ের সূচনা এনারা করেছিলেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশকে স্বাধীন তো হলো, কিন্তু দেশের আর্থসামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামো, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে যে বিস্তার এবং তার সুফল দেশের নাগরিক যাতে পায়, তার জন্যে যে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল, সেই ব্যবস্থা সেই মতো গ্রহণ করা হয়নি এবং স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাসকে চেপে রাখা হয়েছে। প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে স্থান পায় না। যে তথ্যগুলো আমি তুলে ধরলাম, আরো বহু কিছু তথ্য আছে, সেই তথ্যের মধ্যেই প্রকৃত সত্য ঘটনা রয়েছে, কিন্তু পাঠ্যপুস্তকে তার পূর্ণ বিবরণ। আজকের যুব সমাজ, আজকের শিক্ষিত যে সমস্ত ছাত্র ছাত্রী আছে, যারা পড়াশোনা করছে, তাদেরকে এই দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ এবং সংবিধানের প্রতি পূর্ণ মর্যাদা দিয়ে তাদেরকে যে শিক্ষা দান করা দরকার, সেই শিক্ষা দান প্রকৃত অর্থে হচ্ছে না।